প্রতি বছর যখন ক্লাস 10 শুরু হয় তখন চারপাশে একটা অদ্ভুত নতুন এনার্জি দেখা যায়। নতুন বই, নতুন ক্লাসরুম, সব মিলিয়ে একটা ফ্রেশ ব্যাপার। কিন্তু বহু বছরের অভিজ্ঞতা থেকে একটা খুব কড়া এবং রূঢ় বাস্তব আমরা দেখতে পাই। হুম, একদম। এই যে নতুন ক্লাসের শুরুতে একটা রিল্যাক্সড বা গাছাড়া ভাব তৈরি হয় না, এটাই কিন্তু পরে ভয়ঙ্কর আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। মানে ফেব্রুয়ারিতে যখন বোর্ড এক্সাম একদম শিওরে এসে দাঁড়ায়, তখন বহু ভালো ভালো স্টুডেন্টদেরও আমরা হতাশায় ভেঙে পড়তে দেখি। বিষয়টা আসলে খুবই সিরিয়াস। ক্লাস 10-এর শুরুতে স্টুডেন্টদের মাইন্ডসেট দেখলে বোঝা যায় তাদের ভেতরে একটা অদ্ভুত আত্মতুষ্টি কাজ করে। ক্লাস 9-এর চাপটা জাস্ট শেষ হলো তো, তাই মনে হয় যে এই তো সবে নতুন ক্লাস শুরু হলো, একটু হাফ ছেড়ে বাঁচি। রাইট, একটা মিথ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। একদম। মনে হতে থাকে যে বোর্ড এক্সাম তো সেই পরের বছর মার্চ মাসে, পরিস্থিতি সম্পূর্ণ কন্ট্রোলে আছে। কিন্তু বাস্তবতা হলো পরিস্থিতি খুব নীরবে উল্টে তাদেরকেই কন্ট্রোল করা শুরু করে দেয়। আর এই রিল্যাক্সড মানসিকতার জায়গা থেকেই আসলে প্রথম এবং সবচেয়ে মারাত্মক ফাঁদটির জন্ম হয়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন 5টি টক্সিক ট্র্যাপ নিয়ে কথা বলবো, যাতে স্টুডেন্টরা আর পান না দেয়। তো প্রথম ফাঁদটা হলো সময়ের মায়া বা দ্য টাইম ইলিউশন। সময়ের মায়া, খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, কারণ স্টুডেন্টদের মাথায় সবসময় ঘোরে যে পরীক্ষার তো এখনও পাহাড় প্রমাণ সময় বাকি। এপ্রিল থেকে অগাস্ট মাস পর্যন্ত যে বিশাল সময়টা, সেটাকে অত্যন্ত হেলায় নষ্ট করার একটা প্রবণতি দেখা যায়। তারা বুঝতেও পারে না যে এই কালক্ষেপণ তাদের জন্য কতটা ভয়ানক একটা গর্ত খুঁড়ছে। ঠিক এই জায়গাতেই মনস্তাত্ত্বিক একটা বিষয় কাজ করে, যাকে প্রেজেন্ট বায়াস বলা যায়। মানুষের মস্তিষ্ক ভবিষ্যতের কোনো বিপদের চেয়ে বর্তমানের আরামকে বেশি গুরুত্ব দেয়। মার্চ মাসের পরীক্ষার ভয়টা এপ্রিল মাসে বসে মস্তিষ্ক সেভাবে প্রসেস করতেই পারে না। মস্তিষ্কের কাছে সেটা অনেক দূরের ব্যাপার। রাইট। ফলে এই কয়েক মাসের অবহেলায় এমন এক বিশাল ব্যাকলগ বা পেন্ডিং পড়ার পাহাড় তৈরি হয়, যা পরে আর কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব হয় না। কিন্তু মানে এই দৃষ্টিভঙ্গির উল্টোপিঠটাও তো একটু বিবেচনা করা দরকার। সারা বছর ৩৬৫ দিন টানা মেশিনের মতো পড়ালেখা করলে তো স্টুডেন্টদের মেন্টাল বার্নআউট বা মানসিক ক্লান্তি চলে আসবে, তাই না? সেটা একটা পয়েন্ট বটে। প্রথম কয়েক মাস ধরুন, এই এপ্রিল মে মাসে যদি তারা একটু বিশ্রাম নেয়, নিজেদের মতো করে সময় কাটায়, তাতে কি খুব একটা ক্ষতি হওয়ার কথা? অনেকেই তো এমন যুক্তি দেয় যে বোর্ড পরীক্ষার জন্য শেষ 6 মাস খুব সিরিয়াসলি পড়লেই অনায়াসে ভালো রেজাল্ট করা যায়। এই যুক্তিটা আপাতদৃষ্টিতে খুব আকর্ষণীয় মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। এই বিশ্রাম নেওয়ার মানসিকতাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। একটা বরফের পাহাড়ের উপমা দিয়ে বিষয়টা পরিষ্কার করা যায়। বরফের পাহাড়? হ্যাঁ, পাহাড়ের চূড়া থেকে যখন একটা ছোট্ট বরফের গোলক নিচে গড়িয়ে পড়ে, শুরুতে সেটা একদম ছোট থাকে, হয়তো হাতের মুঠোর সমান। এই ছোট গোলকটাই হলো ওই এপ্রিল বা মে মাসের ফেলে রাখা সিলেবাস। মনে হয় আরে, এ তো এক রাতের পড়াতেই শেষ করে ফেলা যাবে। মানে খুব ইজি একটা টাস্ক মনে হয় তখন। একদম। কিন্তু এই গোলকটা যখন গড়িয়ে গড়িয়ে অগাস্ট বা সেপ্টেম্বরে পৌঁছায়, তখন ওটা আর হাতের মুঠোর সমান থাকে না। সময়ের সাথে সাথে এবং না পড়া চ্যাপ্টারগুলোর ভারে সেটা একটা বিশাল তুষার ঝড়ে পরিণত হয়। একটা দানবীয় সাইজের বরফের গোলা, যা শেষমেশ ওই স্টুডেন্টকেই চাপা দিয়ে মারে। বাপরে, অবিশ্বাস্য একটা তুলনা। এই ব্যাকলগ এমন একটা জিনিস যা চক্রবৃদ্ধি হারে বাড়ে। এর মানে হলো, যখন সেপ্টেম্বর মাসে হঠাৎ করে চারপাশের প্রেশার বাড়তে থাকে, তখন পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায়। দেখা যায় যে ক্লাসের অন্যান্যরা হয়তো ততদিনে 3টে চ্যাপ্টার রিভিশন করে ফেলেছে, অথচ যারা এই ফাঁদে পড়েছে তারা প্রথম চ্যাপ্টারের কনসেপ্টই বুঝতে পারছে না। ঠিক তাই। আর এখান থেকেই শুরু হয় চরম প্যানিক। হ্যাঁ, পিছিয়ে পড়ার যে ভীতি, এটা ভেতর থেকে কনফিডেন্সকে সম্পূর্ণ ভেঙে দেয়। আর কৌতূহলোদ্দীপক বিষয় হল, এই ভীতি জায়গা থেকেই আমাদের দ্বিতীয় মারাত্মক ভুলটির সূচনা ঘটে। তাড়াহুড়ো করে ব্যাকলগ কভার করতে গিয়ে স্টুডেন্টরা মূল ফোকাস থেকে ছিটকে যায়। এবং সেই দ্বিতীয় ফাঁদটা হল ভুল বইয়ের পেছনে ছোটা, যাকে আমরা বলতে পারি রং বুকস ট্র্যাপ। এটা খুব কমন একটা ব্যাপার। যখন হাতে সময় কম থাকে এবং ভেতরে চরম ভয় কাজ করে, তখন মস্তিষ্ক শর্টকাট খুঁজতে শুরু করে। স্টুডেন্টরা মূল বই বা কোর টেক্সটবুকগুলোকে সম্পূর্ণ অবহেলা করতে শুরু করে। তাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হয় যে বোর্ডের যে পাতলা মূল বইটা আছে, সেটা পড়ে হয়তো খুব বেশি নম্বর পাওয়া যাবে না।
মানে তারা ভাবে বেশি নম্বর পেতে গেলে বোধহয় ভারী মোটা চকচকে আর দামি রেফারেন্স বই পড়তে হবে। পড়ার টেবিলের ওপর ৫-৬টা মোটা রেফারেন্স বই সাজিয়ে রাখলে মনস্তাত্ত্বিকভাবে একটা শান্তি পাওয়া যায়। রাইট? তারা ভাবে, হ্যাঁ, আমি খুব সিরিয়াসলি পড়াশোনা করছি, কিন্তু শিক্ষা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা একটা বিরাট বড় বোকামি। কিন্তু এই যুক্তির বিপরীতে একটা খুব সাধারণ প্রশ্ন উঠে আসে। আমরা যদি বিগত বছরের টপারদের ইন্টারভিউ বা পড়ার কৌশলগুলো দেখি, তারা তো অনেকেই জানান যে তারা বিভিন্ন লেখকের রেফারেন্স বই ফলো করেছেন। এটা অনেকেই বলে। একাধিক বই থেকে সাহায্য নিতে পারে, তবে সাধারণ স্টুডেন্টরা কেন রেফারেন্স বইয়ের কাছে যাবে না? এটা কি একটু স্বাদিরোধী নয়? খুব চমৎকার একটা প্রশ্ন তুলেছেন। তবে বিষয়টার আরেকটু গভীরে গিয়ে বিশ্লেষণ করলে দেখা যাবে আসল সমস্যাটা রেফারেন্স বইতে নয়। সমস্যাটা হলো পড়ার ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি না করার মধ্যে। আচ্ছা। রেফারেন্স বই অবশ্যই খারাপ নয়, কিন্তু কোর বই বাদ দিয়ে শুধু রেফারেন্স বইয়ের পেছনে ছোটা হলো এমন একটা বাড়ির ছাদ বানানোর চেষ্টা করা যার কোনো ভিত্তি বা ফাউন্ডেশন নেই। বুঝতে পেরেছি। বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র যারা তৈরি করেন তাদের কাছে খুব স্পষ্ট নির্দেশনা থাকে প্রশ্নপত্র সম্পূর্ণভাবে মূল বই বা কোর বুকসের উপর ভিত্তি করেই তৈরি করতে হবে। ওই পাতলা বইটির প্রতিটি লাইন, প্রতিটি ডায়াগ্রাম হলো সম্পূর্ণ সিলেবাসের কঙ্কাল। সবার আগে সেই বেসিক কনসেপ্টগুলোকে মাস্টার করতে হবে। মানে মূল বইয়ের কনসেপ্ট ক্লিয়ার না করে সরাসরি হাই লেভেল রেফারেন্স বই ধরলে বিপদ। একদম। কঠিন প্রশ্নের সমাধান করতে গেলে কগনিটিভ ওভারলোড হয় এবং কনফিডেন্স একেবারে তলানিতে গিয়ে ঠেকে। বিষয়টা তাহলে এরকম দাঁড়াচ্ছে যে মূল বইটা হলো একটা কঙ্কাল, আর রেফারেন্স বই হলো তার উপরের পেশি বা মাসেল। কঙ্কাল মজবুত না থাকলে পেশি দাঁড়াবে কোথায়? দারুণ বলেছেন। এটাই আসল কথা। এই যে বই নির্বাচনের একটা সঠিক ধারণা, এটা পরিষ্কার হওয়ার পর যখন স্টুডেন্টরা পড়ার টেবিলে বসে, তখন পড়ার ধরন নিয়ে তৃতীয় একটা মারাত্মক ফাঁদ তৈরি হয়, আর সেটা হলো মোটিভেশনের ফাঁদ বা বেঞ্চ স্টাডিংয়ের ফাঁদ। এই ফাঁদটি বর্তমান প্রজন্মের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। বিষয়টা হলো অনিয়মিত পড়ার ফাঁদ। একটা কাল্পনিক দৃশ্যপট চিন্তা করা যাক। ধরুন রাত 12টার সময় কোনো স্টুডেন্ট ইউটিউবে একটা হাইলি এডিটেড, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভরপুর মোটিভেশনাল ভিডিও দেখে ফেলল। হ্যাঁ, একদম আগুন জ্বালানো ভিডিও। ঠিক তাই। মস্তিষ্কে সাথে সাথে ডোপামিনের বন্যা বয়ে গেল। ভেতরে একটা সাময়িক আগুন জ্বলে উঠল এবং সিদ্ধান্ত হলো কাল থেকে আমি দিনে 10 ঘন্টা পড়ব। আর তারপরের দিন সকালে উঠে সে হয়তো সত্যি সত্যি চরম উদ্দীপনায় টানা ৮ ঘন্টা পড়েও ফেলল। কিন্তু তার পরের 4 দিন বইয়ের কোনো খবর নেই। এনার্জি সম্পূর্ণ ড্রেনড আউট বা নিঃশেষিত। একেই বলা হয় এরাটিক বেঞ্চ স্টাডিং। আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে এই বিষয়টা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। স্টুডেন্টরা রিলস আর শর্টস দেখে অভ্যস্ত হয়ে গেছে, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে ডোপামিন বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পৌঁছায়। এটা একটা বড় সমস্যা। তারা মনে করতে শুরু করে যে পড়াশোনার মোটিভেশনও বোধহয় এমন কোনো বাইরের ভিডিও বা স্পিচ থেকে আসবে যা ম্যাজিকের মতো তাদের পুশ করবে। কিন্তু এই ক্ষণিকের মোটিভেশন খুব দ্রুত উবে যায়। যখন সেই একদিন ৮ ঘন্টা পড়ার পর পরবর্তী 4 দিন তারা আর বইয়ের ধারে কাছে যেতে পারে না, তখন তাদের মনে চরম হতাশা আর গিল্ট কাজ করে। আর এই নেতিবাচক সাইকেলটা মেন্টাল হেলথকে পুরো ধ্বংস করে দেয়। ঠিক এই কারণেই মোটিভেশনের উপর নির্ভর করাটা খুব বোকামি। মোটিভেশন হলো একটা আবেগ যা ক্ষণে ক্ষণে বদলায়। এর বদলে প্রয়োজন হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। ডিসিপ্লিনই শেষ কথা। এখানে সেই পুরনো কচ্ছপ আর খরগোশের গল্পটার একটা আধুনিক রূপ কল্পনা করা যেতে পারে। খরগোশের মতো একদিনে মোটিভেশনের বসে ৮ ঘন্টা দৌড়ে নিজের সমস্ত এনার্জি শেষ করে 4 দিন ঘুমানোর কোনো যৌক্তিকতা নেই। বোর্ড পরীক্ষা কোনো 100 মিটারের স্প্রিন্ট নয়। এটা একটা দীর্ঘ ম্যারাথন। একদম। এখানে কচ্ছপের মতো প্রতিদিন নিয়ম করে 2 ঘন্টা চলা অনেক বেশি ভরসার, অনেক বেশি ফলপ্রসূ। এই 2 ঘন্টার সাধারণ গণিতটা কিন্তু চমকে দেওয়ার মতো। প্রতিদিন যদি কোনো মোটিভেশন ছাড়াই শুধুমাত্র নিজের ডিসিপ্লিন দিয়ে নিয়ম করে 2 ঘন্টা পড়া যায়, তাহলে বছর শেষে টোটাল পড়ার সময় গিয়ে দাঁড়ায় 730 ঘন্টায়। যা অনেক বেশি। এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা মস্তিষ্ককে রোজ পড়ার টেবিলে বসার জন্য অভ্যস্ত করে তোলে। রোজ 2 ঘন্টা পড়া মোটেও কঠিন কোনো কাজ নয়, কিন্তু ওই প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসাটাই হলো আসল চ্যালেঞ্জ। রুটিনটা ফলো করা।
আর এই ধারাবাহিকতা যখন তৈরি হয় তখন আরেকটা অদ্ভুত বৈষম্য চোখে পড়ে। দেখা যায় স্টুডেন্টরা নির্দিষ্ট কিছু সাবজেক্টের প্রতি তীব্র পক্ষপাতিত্ব করতে শুরু করে। আর এইখান থেকেই জন্ম নেয় আমাদের ৪ নম্বর ফাঁদ, ভাষাকে অবহেলা করা বা ইগনোরিং ল্যাঙ্গুয়েজেস। সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে এই ফাঁদটা অত্যন্ত কমন। ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো যেমন ধরুন ইংরেজি বা দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা বা হিন্দি, এগুলোকে স্টুডেন্টরা প্রায়ই সেকেন্ড ক্লাস সাবজেক্ট হিসাবে বিবেচনা করে। হ্যাঁ, যেন এগুলো কোনো সাবজেক্টই নয়। তারা সারাদিন অঙ্ক আর বিজ্ঞান নিয়েই পড়ে থাকে। তারা খুব সহজেই ভুলে যায় যে পদার্থবিদ্যা বা অঙ্কে যেমন ১০০ নম্বর থাকে, ভাষাতেও ঠিক একই ১০০ নম্বরই বরাদ্দ থাকে। মার্কশিটে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে অঙ্কের ১০০ নম্বরের ওজন ইংরেজির ১০০ নম্বরের চেয়ে বেশি। একদমই না। এই ভাষা বিষয়গুলোকে অবহেলা করার কারণে বহু স্টুডেন্টের সামগ্রিক ফলাফল বা টোটাল পার্সেন্টেজ একদম ধ্বংস হয়ে যায়। কিন্তু স্টুডেন্টদের দিক থেকে যদি এই আচরণের পেছনের কারণটা বোঝার চেষ্টা করি, তাহলে একটা যুক্তি হয়তো দাঁড় করানো যায়। বিজ্ঞান আর অঙ্ক তো তুলনামূলকভাবে কঠিন, তাই না? সেখানে প্রচুর জটিল আনসেপ বুঝতে হয়, ফর্মুলা মুখস্থ করতে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, সেটা ঠিক। স্বাভাবিকভাবেই সেগুলোতে বেশি সময় দেওয়াটাই যৌক্তিক মনে হতে পারে। অনেকের ধারণা থাকে যে ভাষার বিষয়গুলোতে তো শুধু গল্প আর কবিতা, পরীক্ষার আগের রাতেই ২-১ বার রিডিং পড়লেই তো পাশ করে যাওয়া যায় বা ভালো নম্বর পাওয়া যায়। এই ভাবনাটার মধ্যে আসল ত্রুটিটা কোথায়? ত্রুটিটা লুকিয়ে আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI এর লজিকে। কঠিন মানেই যে বেশি ভ্যালু বা বেশি নম্বর, এই সমীকরণটা ভুল। মানে হিসাবটা একটু গাণিতিকভাবে বোঝা যাক। অঙ্কে একটা কঠিন চ্যাপ্টার শেষ করে সেখানে ফুল মার্কস তুলতে হয়তো ২০ ঘন্টা সময় লাগতে পারে। কারণ প্রচুর ব্রেন পাওয়ার লাগে। একদম। কিন্তু ওই একই ২০ ঘন্টা যদি ভাষার পেছনে দেওয়া যায় তাহলে হয়তো অনায়াসে ৩টে চ্যাপ্টার কভার করে ফেলা সম্ভব। অঙ্কে ৯০ থেকে ৯৫-এ পৌঁছতে যে হাড় ভাঙা খাটনি লাগে, ল্যাঙ্গুয়েজে একটু ফোকাসড সময় দিলে অনেক সহজেই সেই ৫ নম্বর তুলে নেওয়া যায়। তার মানে এই নয় যে অঙ্ক বা বিজ্ঞান পড়া কমিয়ে দিতে হবে। বিজ্ঞান অবশ্যই পড়তে হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ হল মার্কশিটের বুস্টার ডোজ। এটাতে একটুখানি স্ট্র্যাটেজিক সময় দিলে সেটা মার্কশিটে ম্যাজিকের মতো কাজ করে। রাইট। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের উদাহরণ আছে যারা অঙ্ক বা বিজ্ঞানে ৯০% বেশি নম্বর পেয়েছে, কিন্তু ইংরেজিতে বা দ্বিতীয় ভাষায় ৬৫ পেয়ে তাদের টোটাল পার্সেন্টেজ ৮০-র নিচে নেমে গেছে। তখন আর কোনো আফসোসই কাজে আসে না। তখন আর কিছুই করার থাকে না। এই যে সাবজেক্ট ব্যালেন্সের বিষয়টা, এটা পরিষ্কার হওয়ার পর আমরা একদম চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটির দিকে এগোতে পারি। সবকিছু ঠিকঠাক বুঝে যখন স্টুডেন্টরা ফাইনালি পড়ার টেবিলে বসে, তখন তারা এমন একটা কাজ করে যাকে আদতে পড়া বলাই যায় না। ঠিক ধরেছেন, এটি হল পঞ্চম ফাঁদ, ফেক স্টাডিং বা পড়ার নামে অভিনয় করা। বর্তমান প্রজন্মের স্টুডেন্টদের মধ্যে এটি বোধহয় সবচেয়ে বড় ব্যাধি। একদম। স্টুডেন্টরা ভাবছে তারা পড়ছে, অভিভাবকরা দেখছেন ছেলেমেয়ে ঘন্টার পর ঘন্টা পড়ছে, কিন্তু মস্তিষ্কের আসল লার্নিং বা শেখার পরিমাণ হল 0। শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে প্যাসিভভাবে লেকচার ভিডিও দেখা বা অন্যের তৈরি করা হাইলাইট করা নোটস জাস্ট রিডিং পড়া, এটাকে কোনোভাবেই পড়া বলে না। এটা হলো সম্পূর্ণ প্যাসিভ লার্নিং। এই প্যাসিভ লার্নিংয়ের পেছনের বিজ্ঞানটা খুব অদ্ভুত। স্টুডেন্টসরা যখন বিছানায় শুয়ে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে আরাম করে ল্যাপটপে ভিডিও দেখে, তখন তাদের মনে হতে পারে যে মস্তিষ্ক সব তথ্য জমা করে নিচ্ছে। কিন্তু শিক্ষাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইলিউশন অফ কম্পিটেন্স বা পারদর্শিতার ভ্রম। এই বিভ্রমটাই সবচেয়ে বড় কাল। ভিডিওতে যখন একজন টিচার সুন্দর করে একটা জটিল অঙ্ক সমাধান করে দেন, তখন সেটা খুব সহজ মনে হয়। ব্রেন সিগন্যাল দেয় যে হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি। কিন্তু আসল সত্যটা হলো ওই মুহূর্তে মস্তিষ্কের যে পরিশ্রম বা কগনিটিভ লোড, সেটা টিচারের ওপর থাকে, স্টুডেন্টের ওপর নয়। একদম ঠিক। ফলে পরীক্ষার হলে গিয়ে যখন একটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেপার সামনে দেওয়া হয়, তখন স্টুডেন্টের মস্তিষ্ক সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে যায়। এই পারদর্শিতার বিভ্রম ভাঙার জন্য একটা খুব বাস্তব উপমা দেওয়া যেতে পারে। ভিডিও দেখাটা হলো নদীর পাড়ে বসে অন্যের সাঁতার কাটা দেখা। একজন মানুষ অলিম্পিকের সেরা সাঁতারুন ভিডিও 1000 বার দেখতে পারে, প্রতিটি স্ট্রোকের নাম এবং টেকনিক মুখস্থ করে ফেলতে পারে। কিন্তু জলে না নামলে কিছুই হবে না। রাইট।
পরীক্ষার হলে পরিস্থিতিটা হলো তাকে ধাক্কা মেরে মাঝ নদীতে ফেলে দেওয়ার মতো। তখন সে নিশ্চিতভাবেই ডুবে যাবে, কারণ সাঁতারের থিওরি জানলেও সে নিজে কোনোদিন জলে নামেনি। অসাধারণ একটা পয়েন্ট এটা। যতক্ষণ না একজন স্টুডেন্ট নিজে কলম আর কাগজ নিয়ে নিজের হাতে উত্তর লিখছে, ভুল করছে, আটকে যাচ্ছে এবং আবার সেটা সমাধান করছে, ততক্ষণ তার স্নায়ুতন্ত্রে কোনো স্থায়ী লার্নিং হচ্ছে না। ওই খাতার পেনের ঘর্ষণটাই হলো আসল পড়া। অঙ্ক শুধু দেখলে হবে না, কষতে হবে। উত্তর শুধু পড়লে হবে না, না দেখে লেখার অভ্যাস করতে হবে। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে যে মূল নির্যাসটা উঠে আসে সেটা অত্যন্ত পরিষ্কার। ক্লাস 10 বা যে কোনো বোর্ড পরীক্ষা কোনো জুজুবুরি নয়, আবার কোনো ছেলেখেলাও নয়। এটা একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত যুদ্ধ। এই যুদ্ধে ভয়ের কোনো স্থান নেই, প্রয়োজন হলো সচেতনতার। একদম তাই। আমরা যে 5টি মনস্তাত্ত্বিক ফাঁদের কথা আলোচনা করলাম, সময়ের মায়া, ভুল বইয়ের পেছনে ছোটা, মোটিভেশনের আশায় বসে থাকা, ভাষাকে অবহেলা করা আর ফেক স্টাডিং, এগুলো কিন্তু খুব স্বাভাবিক মানবিক প্রবৃত্তি থেকেই জন্ম নেয়। কিন্তু যারা চূড়ান্ত পর্যায়ে সফল হয় তারা আলাদা কোনো গ্রহের প্রাণী নয়। তারা শুধু শুরু থেকে নিজেদের ফাউন্ডেশন স্ট্রং রাখে এবং ডিসিপ্লিন বা ধারাবাহিকতা বজায় রাখে। এই দীর্ঘ যাত্রায় উত্থান পতন আসাটা খুব স্বাভাবিক। কখনো মনে হতে পারে সব ছেড়ে দিই, আবার কখনো হয়তো মনে হবে প্রস্তুতি খুব ভালো হচ্ছে। কিন্তু আবেগকে সরিয়ে রেখে মূল প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হবে। এই 5টা ফাঁদ সম্পর্কে সচেতন থেকে যদি প্রতিদিন ছোট ছোট সঠিক পদক্ষেপ নেওয়া যায়, তবে অসাধারণ রেজাল্ট করাটা সময়ের ব্যাপার মাত্র। এটাই সবচেয়ে বড় সত্যি। আজকের আলোচনার শেষে একটা অন্যরকম চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে আমরা এতক্ষণ পড়ার পদ্ধতি এবং মনস্তাত্ত্বিক ফাঁদগুলো নিয়ে কথা বললাম, শিক্ষা ব্যবস্থার কাঠামো ঘাঁটলে একটা অদ্ভুত বিষয় মাথায় আসে। আমাদের এই পুরো পরীক্ষা ব্যবস্থা কি আসলেই স্টুডেন্টদের মেধা যাচাই করছে, নাকি এটা মূলত তাদের মনস্তাত্ত্বিক সহনশীলতা বা সাইকোলজিক্যাল এন্ডিউরেন্স মাপার একটা যন্ত্র? ও, খুব গভীর একটা প্রশ্ন এটা। একজন 15-16 বছরের কিশোর বা কিশোরী একটা দীর্ঘ বছর ধরে নিজেদের সাময়িক আনন্দগুলো বিসর্জন দিয়ে এই সমস্ত ফাঁদ এড়িয়ে কতটা শৃঙ্খলার মধ্যে থাকতে পারে, হয়তো সেটাই পরীক্ষার আসল উদ্দেশ্য। বিষয়টা সবার ভেবে দেখার মতো। অত্যন্ত গভীর একটা চিন্তার জায়গা। যারা আজকের এই বিশ্লেষণ শুনছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে। আজকেই একবার নিজের প্রস্তুতি এবং পড়ার পদ্ধতির দিকে ফিরে তাকানো উচিত। আয়নার সামনে দাঁড়িয়ে একটা সৎ মূল্যায়ন করা প্রয়োজন, যে পড়াশোনার নামে কোনো আত্মপ্রতারণা বা ফেক স্টাডিং হচ্ছে কিনা। একদম, কালকের জন্য ফেলে রাখা যাবে না। যদি মনে হয় এই ফাঁদগুলোর কোনোটিতে পা দেওয়া হচ্ছে, তবে কালকের জন্য অপেক্ষা করার কোনো মানে নেই। আজই এই মুহূর্তে পড়ার টেবিল গুছিয়ে একটা সাদা খাতায় প্রথম পাতাটা লেখা শুরু করা উচিত। যারা শুনছেন তাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই আলোচনাটি আপনাদের পরিচিত অন্যান্য শিক্ষার্থী বা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, একটা শেয়ার অনেক বড় পরিবর্তন আনতে পারে। হয়তো এই শেয়ার কারো চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে দিতে পারে এবং পরীক্ষার ফলাফলে বড় ধরনের পজিটিভ প্রভাব ফেলতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকলে ভবিষ্যতেও এমন অনেক বিশ্লেষণমূলক গাইডেন্স পাওয়া যাবে। আর কমেন্ট বক্সে জানালে খুব ভালো লাগবে এই 5টি ফাঁদের মধ্যে কোন ফাঁদটিতে পা দেওয়ার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে